একদম ভোর ভোর ঘুম থেকে উঠে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। আর খুব ভোর ভোর হওয়ায় আমাদের বেশ শীত শীত করছিল, ঠান্ডা লাগছিল। তাই সাদিয়া টি-শার্টের উপরে এই শার্টটা পরে নিয়েছে। গতদিন আমরা সবাই ভীষণ রকমের ঘুমিয়েছি, ঘুমিয়ে আমাদের দিনের অর্ধেকটা সময় নষ্ট করে ফেলেছি। আজকে কিন্তু তা করিনি, একেবারে খুব ভোরে ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা রওনা হয়েছি হোটেল থেকে। এখন আমরা যাব রোয়াংছড়ি বাজারের উদ্দেশ্যে। আমরা কিন্তু অলরেডি রোয়াংছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর যখন আমরা গাড়িতে উঠে রোয়াংছড়ি বাজারের কাছাকাছি চলে গেছি, তখন সূর্যকে দেখা যাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে উঁকি দিতে। আশপাশটা তখনও ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আর আমরা কিন্তু আজকে যাব দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম যেতে হলে রোয়াংছড়ি বাজার থেকে বেশ কিছু ফর্মালিটিস ডান করতে হয়। ওখান থেকে একটা সবার আগে ট্যুর গাইড নিতে হয়, তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে সবার যারা যারা আছি সবার আই কার্ড অ্যাটাচ করে রোয়াংছড়ি থানা থেকে একটা পারমিশন নিতে হয়। এই পারমিশনের ব্যাপারটা অবশ্য আপনার সাথে থাকা গাইডটাই করে দিবে, যিনি গাইড থাকবেন উনি। আমরা রোয়াংছড়ি বাজার থেকে নাস্তা করে সব পারমিশন ডান করে সেখান থেকে কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা হয়েছি। কচ্ছপতলিতেও কিন্তু টুকিটাকি ফর্মালিটিস থাকে। কচ্ছপতলিতে একটা সেনা ক্যাম্প আছে, সেনা ক্যাম্প টাইপের। তো ওই গেটে গিয়ে ওখান থেকে পারমিশন নিতে হয়। পারমিশন নেওয়ার সময় ওখানকার গেটে থাকা একজন সৈনিক আমাদের সকলের একটা গ্রুপ ছবি তুলে নিয়েছিল তাদের ফোনে, আমরা যে যাচ্ছি এটার প্রুফ হিসেবে। তো তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমরা আবার রওনা হয়েছি দেবতাখুমের উদ্দেশ্যে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি। এইখান থেকে শুরু হবে আমাদের হাঁটা পথ, গাড়ির পথ শেষ, এখান থেকে এখন হাঁটতে হবে। দেবতাখুম যাওয়ার কিন্তু আরও একটা পথ আছে, সেটা বেশ লম্বা একটা পথ হাঁটতে হয়। আর আমাদের সাথে যেহেতু ছোট বেবি আছে, আমরা অত লম্বা পথ হাঁটতে পারবো না, তাই ছোট পথটাই বেছে নিয়েছি। শুনেছি এই পথটা হেঁটে দেবতাখুমের একেবারে মেইন স্পটটা পর্যন্ত পৌঁছাতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। দেখা যাক আমাদের কতটা সময় লাগে, কারণ আমরা একেবারে কচ্ছপের গতিতে এগোনো শুরু করেছি। আমি আর আম্মু এখনো যাই নাই, বাকি সবাই চলে গেছে। আমরা আমাদের সাথে থাকা সব জিনিসপত্র গাড়িতে রেখে যাচ্ছিলাম। আমাদের গাইড যে ভাইয়াটা ছিল সে বারবার বলছিল ভারী কোনো জিনিস নিয়েন না, যেটা কষ্টের কারণ হয়ে যাবে। এই যে এরকম ছোট ছোট বাঁশের ব্রিজ, তারপরে উপরে নিচে ভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আর এই খাতগুলি কিন্তু ভীষণ গভীর ছিল, একবার পা স্লিপ করে পড়ে গেলে তারপরে আর পরের কথা চিন্তা করার সময় পাওয়া যাবে না, এরকম ছিল। তাই খুবই সাবধানে আমরা এগিয়ে চলেছি। সামনে এই ছোট একটা ঝিরি পথ দেখা গেল। আর দেবতাখুম যাওয়ার আরও একটা যে পথ, সেটা কিন্তু এই ঝিরি পথটা দিয়েই হেঁটে আসতে হয়। সেই পথটা নাকি ভীষণ সুন্দর, কিন্তু আমরা ওই পথের এই 1-1.5 ঘন্টা হাঁটার রিস্কটা নিতে চাই নাই, এজন্য আমরা এই পথটা দিয়েই যাচ্ছি। তো এই যে আমরা আস্তে ধীরে এগিয়ে এই ঝিরি পথটাতে এসে পৌঁছালাম। এই পর্যন্ত আসতেই কিন্তু আমাদের অলমোস্ট 10 মিনিটস লেগে গেছে, যেটা হয়তো 2-3 মিনিটের পথ হওয়ার কথা ছিল যদি দেবতাখুমের মেইন স্পটটা যেতে 15 মিনিট সময় লাগে। এখানে টুকিটাকি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর পানিটা ভীষণ রকমের ঠান্ডা ছিল। যা হোক, সেই ঝিরিপথটা পেরিয়ে আমরা এসে একটা গ্রামে পৌঁছালাম। তো এই গ্রামটার নাম ছিল খুব সম্ভবত শিলবাধা গ্রাম। এই গ্রামে এসে আমরা একটা দোকানের সামনে বসলাম। এখান থেকে কিছু পানি কলা যাই হোক টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর এটা ছিল আমাদের ট্যুর গাইডের ছোট ভাইয়ের দোকান। তো সেই পানি টানি খেয়ে আমরা আবার এগোনো শুরু করেছি। এগোচ্ছি আর ভাবছি এই গ্রামে বসবাস করে প্রায় 300 মানুষ, তাদের দৈনন্দিন জীবনের কথা। এই গ্রামে কোনো কারেন্ট ছিল না, কোনো ফ্রিজ ছিল না, এবং আশেপাশে কোনো বাজার ছিল না, কোনো হসপিটাল ছিল না। আমি ভাবছিলাম তাদের জীবন কিভাবে চলে, কোনো ইমার্জেন্সি মুভমেন্টে তারা কি করে। খুবই অবাক হচ্ছিলাম তাদের জীবনযাত্রা দেখে। আর সব থেকে বেশি যে ব্যাপারটা অবাক লাগছিল, তারা আমাদের কথাই বুঝতে পারছিল না। তো শিলবাধা গ্রাম থেকে আমরা আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে একটুখানি সামনে এগোলে এই ভিউটা পাওয়া যায়। এই যে এই পাহাড়টার উপরে হচ্ছে শিলবাধা গ্রাম। এখান থেকে সিঁড়ি বেয়ে নামতে হয়, সিঁড়িগুলো বেশ খাড়া খাড়া ছিল, এজন্য বাবুকে ওর বাবা কোলে করে নিয়ে নামছে। সাদিয়ার অলরেডি গরম লেগে গেছে, সে তার শার্টটা খুলে কোমরে বেঁধে নিয়েছে। যতটা হেঁটেছে ততটা হাঁটলে গরম লাগারই কথা। আর এখন কিন্তু সূর্য একেবারেই মাথার উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। সবাই মিলে শিলবাধা গ্রাম থেকে নেমে আসছি। আর নেমেই আমরা যেই একটা ছোট একটা ক্যাম্প মতন পাবো, ছোট্টখানি একটা ঝিরি পথ
পার হয়ে তারপরে ওখান থেকে আসলে দেবতাখুমের নৌকা প্লাস লাইফ জ্যাকেট এই সব কিছুর জন্য একটা টিকিট কাটতে হয়। সেই টিকিটের দাম সম্ভবত 150 টাকা ছিল, আমার আসলে ঠিক মনে নেই। সেই টিকিটটা নিয়ে কিন্তু আমরা হাঁটতে শুরু করেছি সামনের দিকে। একটুখানি হাঁটা পথ আছে, আর এইখানে এই ঝিরিপথটা দেখে আমার খুবই লোভ হচ্ছিল আমার মেয়েকে ওই পাথরের উপরে বসিয়ে একটা ছবি তুলবো, কিন্তু জায়গাটা খুবই পিছল থাকায় সেটা সম্ভব হয়নি। তাই আমরা আবার এগোতে শুরু করেছি। আমি চেষ্টা করছিলাম মেয়েকে নিয়ে একটু আগে আগে হেঁটে যাওয়ার, যেন অন্য আস্তে আস্তে আমি আমার মেয়েকে নিয়ে একটু রিল্যাক্স করে নিতে পারি। যাই হোক, হেঁটে এসে আমরা কিন্তু এখান থেকে একটা নৌকায় উঠেছি। এটা বেশ বড় নৌকা ছিল, সবাই মিলে এই নৌকায় উঠে পড়েছি। আর এই নৌকাটা কিন্তু একেবারে মেইন পয়েন্টটা পর্যন্ত যাবে না, এটা জাস্ট মাঝখানে ছোট একটা পথ পার হওয়ার জন্য এই নৌকাটা। এই ছোট পথটা পার হয়ে আমাদেরকে তারপরে নৌকায় উঠতে হবে। তো এই নৌকার মাঝির সাথে কথা বলছিলাম, জানতে পারলাম সেও সেই শিলবাথা গ্রামেরই বাসিন্দা। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, আর যতটা এগোচ্ছি ততই বেশি মুগ্ধ হচ্ছি। আশপাশটা এত সুন্দর ছিল, এই সৌন্দর্যের এক্সপ্লেনেশন আসলে হয় না। আর এই যে আমার পটু পাখি, ও আসলেই অনেক লক্ষ্মী বাচ্চা, মাশাল্লাহ। যাই হোক, আমরা ওই নৌকাটা থেকে নেমে এখান থেকে সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এখানে কিন্তু কোনো বড় সাইজের নৌকা ছিল না, একটা ছোট নৌকা ছিল, একটা মাঝারি সাইজের নৌকা। ছোট নৌকাতে নিতু আর সাদিয়া উঠেছে, সাথে গাইড। আর বড় নৌকাতে আমরা সবাই মিলে উঠেছিলাম। যত বেশি সামনের দিকে এগোচ্ছিলাম এখান থেকে, আমার তত ভয় লাগছিল। আশপাশটা তো সুন্দর ছিলই, এত বেশি সুন্দর ছিল যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দরের ব্যাখ্যাটা আসলে কি হতে পারে সেটা আমি দেবতাখুম গিয়ে বুঝতে পেরেছি। এই খুমের পানি এত বেশি ঠান্ডা ছিল আর এত গভীর ছিল, আমার আসলেই অনেক বেশি ভয় লাগছিল। ভয়ে আর সৌন্দর্যে আমি পুরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যত বেশি সামনে যাচ্ছি ততই বেশি অবাক হচ্ছি। ওই দিন দেবতাখুমে আমরা ছাড়া আরও একটা পর্যটক টিম গিয়েছিল, ওই যে তাদেরকে দেখা যাচ্ছে। আর নর্মালি দেবতাখুমে কিন্তু সবাই এভাবে ভেলা করেই ভেসে বেড়ায়, ভেলা করেই এগিয়ে যায়, প্রতিটা ভেলায় দুজন করে থাকে। আমার আসলে সেই সাহসটা নাই যে মেয়ে নিয়ে আমি ভেলায় উঠবো বা আমি নিজে উঠবো, যেহেতু আমি সাঁতার জানি না। আমাদের 3 বোনের কেউই আমরা সাঁতার পারি না। এখানে সাঁতার পারে আব্বু, আম্মু আর পুটুর বাবা ছাড়া আর কেউ সাঁতার পারে না। এর জন্য ভেলায় ওঠার দুঃসাহস আমরা দেখাই নাই। এখানে এসে আমার মেয়ে ভীষণ রকমের জেদ করছিল, কান্নাকাটি করছিল, কারণ ও নিতুর কাছে যেতে চায়, নিতুর সাথে নিতুর নৌকায় উঠতে চায়। এখন তো কোনোভাবেই ওকে নিতুর কাছে দেওয়া পসিবল না। আর তার আরও একটা বায়না ছিল, সেটা হচ্ছে সে বৈঠা নিতে চায়, সে নিজে নৌকা চালিয়ে যেতে চায়। তার ওই গাইডকে দেখে সে অনুপ্রাণিত হচ্ছিল, গাইডকে সে দরকারি আঙ্কেল বলছিল। যা হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। খুমের কিছু কিছু জায়গা এমন ছিল যেখানে সূর্যের আলো ডিরেক্ট প্রবেশ করে না, একটু অন্ধকারাচ্ছন্ন ছিল। আর সূর্যের আলো ডিরেক্ট প্রবেশ না করায় পানিটা খুবই ঠান্ডা ছিল। আমি আসলে অবাকই হচ্ছিলাম, এত বেশি অবাক হচ্ছিলাম, ইভেন এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার ওই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন আমরা এই খুমে গিয়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি। এখানে এসে মনে হচ্ছিল যে সামনে বোধহয় আর যাওয়ার পথ নেই, কিন্তু আসলে ছিল। আমরা ওখানটায় গিয়ে টুকিটাকে 2-1টা ছবি তুলে আবার ফিরে আসছি। আমরা একেবারে সেই পর্যন্ত গিয়েছিলাম যে পর্যন্ত যাওয়ার পারমিশন থাকে। এই যে আমরা ফিরছি, আমার মেয়েকে আমি বুঝাচ্ছিলাম, শান্ত রাখার চেষ্টা করছিলাম, ও একটুতেই জেদ করছিল। ছোট মানুষ, পাহাড়ে অনেক হাঁটাহাঁটি করেছে, পুরো দেবতাখুম পাহাড়ও হেঁটে হেঁটেই ঘুরেছে। এই যে আমরা কিন্তু দেবতাখুম পাহাড় থেকে এখন ফিরে যাচ্ছি, শুধু দেবতাখুম থেকে ফিরে যাচ্ছি ব্যাপারটা এরকম না। আমরা আজকে বান্দরবন থেকেই ঢাকা ফিরে যাব। আবার নতুন কোনো ট্যুরে, নতুন কোনো গল্পে আবার দেখা হবে একসাথে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।